হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে রয়েছে আমি ফারজানা ফরিদ লিমা। আজকে আমি একটি মজার ওয়েতে পড়াবো, আর টপিকটা হচ্ছে প্রিপোজিশন। খুব বোরিং, মুখস্থ করতে হয় নিয়ম, তাই সহজে বোঝানোর জন্য আমি রাইম বা ছড়ার মতো করে করে রুলগুলোকে লিখে নিয়েছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আগেই বলে রাখছি, সবাই দেখুন ধৈর্য ধরে। সো আমি ফার্স্টে গ্রিন কালার বক্সের ভিতর লিখে রেখেছি যে অ্যাট এবং ইনের ব্যবহারটি। মজা করে লিখেছি কথাটা ছড়ার মতো। দেখেন কিভাবে লিখেছি। ছোট হলে অ্যাট, বড় হলে ইন। কখন হয় এই পার্থক্যটা না বুঝলে মনে থাকবে ভয়। বাকিটুকু খালি যেন ইন্টারেস্টিং হয় ব্যাপারটা, তাই আপনারা শুধু মনে রাখবেন যে জায়গাটা, যে ছোট স্থানের পূর্বে আমরা ব্যবহার করব অ্যাট এবং বড় স্থানের পূর্বে ব্যবহার করব ইন। এক্সাম্পল আমি দিয়ে রেখেছি একটা, সো দ্যাট প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা জিনিসটা সলভ করতে পারি। আই লিভ ড্যাশ মিরপুর। আপনাদের এক্সামে এই জায়গাটাতে ড্যাশ দিয়ে দিবে। ড্যাশ ঢাকা, মানে আমি ঢাকার মিরপুরে বসবাস করি। তুলনামূলকভাবে ঢাকা বড় স্থান এবং মিরপুর ছোট স্থান। এই নিয়ম অনুযায়ী আমরা মিরপুর মানে ছোট স্থানের পূর্বে ব্যবহার করব অ্যাট এবং ঢাকা বড় স্থানের পূর্বে ব্যবহার করব ইন। এই হচ্ছে ইন আর অ্যাট এর বেসিক ব্যবহারটি। এছাড়াও আরো কিছু নিয়ম রয়েছে, সেটা আমি নিচে লিখেছি, যে অনির্দিষ্ট স্থান বা অবস্থান যদি বোঝানো হয় তখন আমরা ব্যবহার করব ইন। আই অ্যাম ইন মিরপুর। ধরেন আমি কোথায় আছি, যদি অ্যান্সারটা দিতে চাই আমি বলবো আই অ্যাম ইন মিরপুর। আর যদি নির্দিষ্ট স্থান বোঝায় তখন ব্যবহার করব অ্যাট। আই লিভ অ্যাট মিরপুর, মানে আমি মিরপুরে রয়েছি। এখন চলে যাব ইনটু এবং আউটের নিয়মে। বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো, ভিতর থেকে বাহিরে আউট দিতে ভুলো না কো। খুব ইন্টারেস্টিং, আমার নিজেরই মজা লাগছে। আচ্ছা, এক্সাম্পলটা আমরা ফলো করি। হি ওয়েন্ট ইনটু দ্য রুম, মানে সে রুমের ভেতর প্রবেশ করলো, বাহির থেকে ভিতরে প্রবেশ করলো। অর্থাৎ গতিশীলতা যদি বোঝায় তখন আমরা ইউজ করব ইনটু। অপরদিকে হি ইজ গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম, যদি ভিতর থেকে বাহিরে চলে যাওয়া বোঝায়, বের হয়ে যাওয়া বোঝায়, তখন আমরা ব্যবহার করব আউট। থার্ড নাম্বার বক্সে আমি লিখেছি লেগে থাকলে অন, মানে স্পর্শ করা রয়েছে এরকম অবস্থায় যদি থাকে দুটো বস্তুর কথা বাক্যে, তখন আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব অন। নইলে উপরে বোঝালে অ্যাবভ, উপরে বোঝাবে। অন থাকলে উপরেই বোঝায়, তবে পার্থক্যটা হচ্ছে অন আমরা তখনই ব্যবহার করব যখন স্পর্শ বোঝাবে, তখন ব্যবহার করব অন। আর যখন উপরে বোঝাবে কিন্তু দুটো বস্তুর মাঝখানে স্পেস বা ফাঁকা স্থান থাকলে আমরা ব্যবহার করব অ্যাবাভ। সিন্স ফর, বোঝো না কেন তুমি ভাবো, অর্থাৎ সিন্স এবং ফর আমরা কখন ইউজ করব সেটা আমি পরে বলেছি। শুরু বুঝাতে সিন্স হয়। এখন শুরুটা ঠিক কিরকম, হতে থেকে বাংলা অর্থ করলে, ট্রান্সলেট করলে আমরা যদি পাই হতে বা থেকে উচ্চারিত হচ্ছে, তখন আমরা ব্যবহার করব সিন্স। আর যদি সেরকমটা না হয় তাহলে ব্যবহার করব আমরা ফর। আমি নিচে এক্সাম্পল লিখে রেখেছি এবং আপনাদের পরীক্ষা ঠিক যেভাবে ব্ল্যাঙ্কসটা দেওয়া থাকে সেভাবেই আমি লিখেছি। প্র্যাকটিক্যালি এখন করব। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, বইটি টেবিলের উপর রয়েছে। বইটি অবশ্যই হাওয়ায় ভাসছে না, টেবিলের উপর রয়েছে এবং স্পর্শ অবস্থায় আছে, লেগে আছে, তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে আমরা ইউজ করব অন। দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, আমাদের মাথার উপর আকাশ রয়েছে, স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, আমরা ব্যবহার করব অ্যাবাভ। এখন পরের দুটো সিন্স আর ফরের নিয়মে চলে আসি। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, মানে সকাল থেকে বা সকাল হতে বৃষ্টি পড়ছে। বাংলা করে আমরা কি পেয়েছি, হতে বা থেকে, তাহলে ব্যবহার করব আমরা এখানে সিন্স। অপরদিকে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 hours, মানে 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে বাকি থাকে আর ফরটা আমরা এখানে ব্যবহার করব। এরপরও আরেকটা ভাবেও বোঝানো যায়, সেটা সিন্স তখনই ব্যবহৃত হবে যখন কাজের শুরুটা বলা থাকবে, শেষটা বলা থাকবে না।
এবং সেটা অনির্দিষ্টভাবে বা ইনডিফিনিট ওয়েতে বলা থাকবে। যেমন এখানে বলা হয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল কটা থেকে বৃষ্টি হচ্ছে? 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এক্সাক্ট টাইমটা বলা নেই এবং শেষও কখন হচ্ছে সেটাও বলা নেই। অপরদিকে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, এখানে কাজের শুরুটা বলা আছে, 2 ঘন্টা ধরে কাজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যে কোনো কিছু থাকতে পারে আপনাদের এই ভার্বটার জায়গায়। তো 1 মিনিট থেকে কাজ বা বৃষ্টিটা শুরু হয়েছে, 120 মিনিটে শেষ হয়েছে। কাজের স্টার্টিং এবং এন্ডিং দুটো পয়েন্টই বলা থাকবে। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী নিয়মে। প্রভাত মানে সকাল, দুপুর, গোধূলি বলতে ইভিনিং টাইমটাকে বোঝাচ্ছে, রাত, এদের আগে অ্যাট বসিয়ে করো বাজিমাত। আমরা অ্যাট ইউজ করব এই 4টা পিরিয়ড অফ টাইমের যে কোনো একটা যদি সেন্টেন্সে বলা থাকে, যেরকম ডোন্ট ড্রাইভ কার অ্যাট লেট নাইট। নাইট বলা আছে, সময় বলা আছে, যেটা আমাদের রুলে উল্লেখ করাই আছে অলরেডি, সো আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব অ্যাট। এখন এই বক্সটাতে আমি লিখেছি সময়ের আগে অ্যাট, দিন বা তারিখের আগে অন, দিনের অংশভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। মানে যদি কোনো সময় বোঝায় সেই সময়ের আগে আমরা ইউজ করব অ্যাট। এক্সাম্পল লিখে রেখেছি আমি, আই উইল মিট ইউ অ্যাট 4 PM। সময় বোঝাচ্ছে, ব্যবহার করব অ্যাট। অপরদিকে যদি বার মানে দিন অথবা তারিখ বোঝায় বাক্যে, তাহলে সেই বার বা দিন এবং তারিখের আগে ব্যবহার করব অন। উই ডোন্ট ওয়ার্ক অন মানডে, আমরা সোমবারে কাজ করি না, বার বোঝাচ্ছে, অন ব্যবহার করেছি। আওয়ার এক্সাম উইল বি হেল্ড অন 13th মার্চ হবে, মানে 13ই মার্চ আমাদের পরীক্ষা শুরু হবে, অনুষ্ঠিত হবে, তারিখ বোঝাচ্ছে, অন হবে। এখন শেষের লাইনে যেটা লিখেছি, আই উইল গেট আপ আর্লি ড্যাশ দ্য মর্নিং। মর্নিং একটা দিনের সময়ের অংশ, একইভাবে ইভিনিং হতে পারে, নাইট হতে পারে, এরকম যদি দিনের অংশ বোঝায় তখন আমরা ব্যবহার করব ইন দ্য মর্নিং। চলে যাব পরের বক্সটিতে। বাই বসে পাশে বোঝাতে, পাশে যদি বোঝায় তখন আমরা ব্যবহার করব বাই। শুধু তাই নয়, দ্বারা দিয়ে বুঝাতেও বাই হয়, অর্থাৎ বাই আমরা ব্যবহার করব দুইটি ক্ষেত্রে, এক পাশে বোঝাতে, আরেকটি হচ্ছে দ্বারা বা দিয়ে বোঝাতে। কিরকম? কাম ড্যাশ মাই সাইড, কাম বাই মাই সাইড, আমার পাশে আসো, অথবা সিট বাই মাই সাইড। বিসাইড হতে পারে বাইয়ের জায়গায়, বিসাইড অর্থ পাশে, আমরা বিসাইডেও আসবো, পরের নিয়মে পড়বো আমরা। দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ আমার দ্বারা এই কাজটি করা হয়েছে। দ্বারা বা দিয়ে বোঝাতেও আমরা বাই ব্যবহার করব। এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী বক্সটিতে। দুই বোঝালে বিটুইন ব্যবহার করব, অর্থাৎ যদি দুজন ব্যক্তি বা দুজন বস্তুর কথা বলা হয় এবং তাদের মাঝে বা মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হয় তখন আমরা ব্যবহার করব বিটুইন। অপরদিকে দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তি বোঝালে আমরা ব্যবহার করব অ্যামাং। কিরকম হতে পারে? ডিভাইড দি ম্যাঙ্গোস ড্যাশ দ্য টু ব্রাদার্স, দুইজন ভাইয়ের মাঝে আমগুলো ভাগ করে দেবার কথা বলা হচ্ছে, দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব বিটউইন। সেম এক্সাম্পলটাই আমি আবার রেখেছি, শুধুমাত্র ব্যক্তির পরিমাণটা পরিবর্তন করেছি। ডিভাইড দি ম্যাঙ্গোস ড্যাশ দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীর মাঝে আমগুলো ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এখন কতজন ছাত্রছাত্রী? দুইজন কিনা সেটা বলা নেই, অবশ্যই দুইয়ের অধিক, আমরা সেটাই ধরে নিব, তাহলে আমরা ব্যবহার করব অ্যামাং দ্য স্টুডেন্টস। একই ধরনের এক্সাম্পলে কোন জায়গাটা পরিবর্তিত হলে আমার প্রিপোজিশনটাও পরিবর্তিত হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। এখন চলে আসব পরের বক্সটিতে, যেটাতে আমি লিখে রেখেছি বিসাইড হবে পাশে বুঝালে, আরো বা অপর দিকে বুঝালে কি হবে? বি সাইডস। একটা এস শুধু যুক্ত হয়ে যাবে, খালি একটা স্লাইড চেঞ্জ হবে। এক্সাম্পল লিখে রেখেছি আমি, সিট ড্যাশ মি, মানে আমার পাশে বসো, এই জায়গায় তাহলে হবে বি সাইড
সেকেন্ড এক্সাম্পলটা আমি লিখেছি আই লাইক বাংলা, আমার বাংলা পছন্দ, ড্যাশ দিস আই লাইক ইংলিশ টু, মানে ইহা ছাড়াও বা অপর দিকে বা আরো আমার কি পছন্দ, ইংরেজি সাবজেক্টটাও পছন্দ। তাহলে আমি এখানে ব্যবহার করব বি সাইডস। এই দুটো খুব কাছাকাছি, তাই আপনাদের ভুল হয়। তো এই হচ্ছে ওভারঅল আমাদের প্রিপোজিশনের উপর আজকের এপিসোডটি। বেসিক যে প্রিপোজিশন গুলো ইউজ করা হয়ে থাকে বেশিরভাগ সময় সে প্রিপোজিশন নিয়ে আজকের এপিসোডে আমি ডিসকাস করেছি। এছাড়াও আরো প্রিপোজিশন আছে, আরো ব্যবহার হয়ে থাকে প্রিপোজিশনের। আপনাদের জন্য খুব ভালো একটা সাজেশন দিচ্ছি, আপনাদের সকলের সব গ্রামার বইয়ে দেখবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে আলাদা একটি টপিক রয়েছে। সেখানে এ থেকে জেড পর্যন্ত শুরু করে প্রত্যেকটা লেটারের আলাদা আলাদা করে অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে, এবং যেগুলোর নিয়ম ছাড়াই শুধু আপনাদের মুখস্থ করতে হয়, মেমোরাইজ করতে হয়। এই নিয়মগুলোর পাশাপাশি আপনাদের সেই মেমোরাইজের কাজটাও করতে হবে। দুটো একসাথে হলে আপনাদের প্রিপোজিশনের ফুল মার্কস আপনারা পাবেন। এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের বেসিক ডিসকাশন। জেনারেলি যেসব টপিকগুলো বেশিরভাগ সময় আপনাদের কোয়েশ্চেনে আসে, প্রশ্নে দেয়া থাকে, সেগুলো নিয়ে আজকের এপিসোডে আমি ডিসকাস করার চেষ্টা করেছি, ছড়ার ছলে ছলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও আরো কিছু প্রিপোজিশন রয়েছে। ইনফ্যাক্ট আপনাদের সকলের সব গ্রামার বই, যে কোনো ধরনের গ্রামার বই হোক না কেন, বাজারে যে কোনো রাইটারেরই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে একটি আলাদা টপিক রয়েছে। আপনারা কন্টেন্টে গেলেই খুঁজে পাবেন। সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটারের আন্ডারে অনেকগুলো করে প্রিপোজিশন দেওয়া আছে, যেগুলোর আলাদা কোনো রুল নেই, মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। সো আমার এই এপিসোডের সাথে যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওই নিয়মগুলো, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে ফেলতে পারেন, ইনশাল্লাহ আমার মনে হয় না আপনাদেরকে প্রিপোজিশনে কেউ ঠেকাতে পারবে। কোয়েশ্চেন যেরকমই থাক না কেন আপনারা আলটিমেটলি ভালো মতো করে সেটা সলভ করে দিতে পারবে। তো আমার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানে আল্লাহ হাফেজ জানাচ্ছি। ভিডিওটা যদি আসলে আপনাদের ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ। আল্লাহ হাফেজ।